নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। আজকে 2024-এর আইপিএল এ অন্যতম একটা ম্যাচ ছিল, যে ম্যাচটা দিল্লির দিক থেকে অনেকটা ইম্পর্টেন্ট এবং কলকাতার দিক থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ কলকাতা যদি জিততো তাহলে তারা 12 পয়েন্ট নিয়ে প্রায় সেমিফাইনালের দরজায় গিয়ে কড়া নাড়তো, তাহলে তাদের বাকি থাকতো 5 ম্যাচে 2 পয়েন্ট। আর দিল্লি যদি ম্যাচটা জিততে পারতো তাহলে দিল্লির ক্ষেত্রে 6 থেকে 2-এর লাভ মারতে পারতো কলকাতাকে রিপ্লেস করে। সেটা পারলো না দিল্লি, কোথাও না কোথাও এত বোকামো ক্যাপ্টেনশিপ বা এত বোকামো ম্যানেজমেন্টের জন্য ম্যাচটা জিততে পারলো না। কারণ টসে জিতে আমি কখনো দেখিনি যে ফিল্ডিং না নিয়ে আগে ব্যাটিং করছে। যেখানে সৌরভ গাঙ্গুলি বড় হয়েছে ছোট থেকে, সেই মাঠে ইডেন গার্ডেন্সে তার ঘরোয়া মাঠে সেখানে টসে জিতে ব্যাটিং নিচ্ছে। এটা বলবো না সৌরভ গাঙ্গুলি ফল্ট, ঋষভ পান্তের একটু বেশি মানে কি বলবো ওভার মানে অ্যাচিভমেন্টের জন্য এটা করছে। আমি বুঝলাম না যে আগে কেন তারা ব্যাট নিচ্ছে, কোনো লজিকই দাঁড়ায় না যেখানে ডিউ আসছে। আর কলকাতা সব থেকে ভালো করে যেটা পিচটা খুব ভালো করে, প্লাস বলিং পারফরমেন্স বা বলিং প্ল্যানিংটা খুব ভালো করেছে। স্ট্রাক যেভাবে বল করছিল, ফুল লেন্থ মিস করছিল, আজকে ফুল লেন্থে বল করেছে। প্লাস বরুণ চক্রবর্তী, নারিন তো ভালো বোলার, প্লাস বরুণ চক্রবর্তীর পিচটা অনেকটা ইজিলি ছিল। তো এই পিচে খেললে আমি বলবো আরো একটা ম্যাচ মুম্বাইয়ের সাথে জিতলে তারা প্রায় সেমিফাইনালে একটা পা দিয়েই ফেলবে। আর একটাই কথা, প্লিজ চ্যানেলকে ফেসবুকে ফলো করে দিন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন, ফ্রিতেই তো আছে। প্লিজ এইটুকু সাপোর্ট তো আপনাদের কাছ থেকে চাইতেই পারি। আজকে যদি কলকাতার ব্যাটিং লাইন আপ দেখা যায়, তাহলে কলকাতার ব্যাটিং লাইন আপে ফিল সল্টের মতো একটা প্লেয়ার আছে। এটা কিন্তু কেকেআর এর জন্য খুবই একটা মানে ভাগ্যবান বলা যেতে পারে। কারণ ক্রিস লিনের পরে কলকাতা এরকম একটা বিদেশি ওপেনার পেয়েছে সুনীল নারিনের সাথে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট দিক কলকাতার দিকে। কারণ শুধু যে ফিল সল্ট খেলছে এটা নয় যে 1-2 ম্যাচ খেলছে তারপর আবার ফ্লপ হচ্ছে, তাই না। কন্টিনিউয়াসলি প্রায় ম্যাচেই রান করে যাচ্ছে, প্লাস অলরেডি 350+ রান করে ফেলেছে। আর ভালো স্ট্রাইক রেটে খেলছে, 150+ স্ট্রাইক রেটে সে খেলছে। তো এটা কেকেআর দিক দিয়ে অ্যাজ আ ওপেনিং দিক থেকে এটা খুবই ভালো দিক। আর মিডিল অর্ডারে কোথাও না কোথাও কলকাতা একটু ফাঁসছে, কিন্তু এন্ডিং এর দিক দিয়ে কলকাতা আবার রান হয়ে আছে। তো ওভারঅল কলকাতার টিম খুবই ভালো লাগছে। স্পিনার অ্যাটাক খুব ভালো আছে, ফাস্ট বোলার অ্যাটাকে ভাইবা বারোরা, হর্ষিত রানা খুবই ভালো বল করছে। মিচেল স্টার্কেরও আজকে খুব ভালো কামব্যাক দেখলাম। মিচেল স্টার্ক আজকে একটু এক্সপেন্সিভ হলেও যেখানে জিক ফ্রেজার ম্যাকগ্রোকের যে উইকেটটা নিয়েছে সেটা কিন্তু কেকেআর এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আজকে ইডেন গার্ডেন্সে যে পিচে কেকেআর খেলেছে সেখানে স্পিনার অ্যাটাক তো কাজ করেছে, প্লাস ফাস্ট বোলারও কিছু সাপোর্ট পেয়েছে। এরকমই তো পিচ চাওয়া হয়েছিল ইডেন গার্ডেন্সের কাছ থেকে। আমরা 2012-তে দেখেছি, 2014-তেও দেখেছি, যেখানে গৌতম গম্ভীর 2টো ট্রফি নিয়েছিল। সেখানে সুনীল নারিন সাপোর্ট পেয়েছিল, পীযুষ চাওলা সাপোর্ট পেয়েছিল, সাকিবুল হাসানও সেখানে সাপোর্ট পেয়েছিল স্পিনার অ্যাটাকের দিক থেকে। তো কলকাতার পিচ মানে এরকম নয় যে রাস্তার পিচ, যে রাস্তা বানিয়ে দিলাম সেখানে যে কেউ এসে মেরে দিয়ে যাচ্ছে, 262 টার্গেট দিচ্ছে, সেটাকেও চেজ হয়ে যাচ্ছে। বোলাররাও সাপোর্ট পাবে, ব্যাটিংরাও সাপোর্ট পাবে, এভারেজ একটা রান হবে। এই সিজনে যেভাবে খেলা চলছে 2024-এ, 2023 থেকে যে ইম্প্যাক্ট প্লেয়ারের যে রুলসটা চালু হয়েছে সেখানে দেখা যাচ্ছে লাস্ট সিজনে তাও ঠিক ছিল, কিন্তু এই সিজনে যে হিসাবে আমার মনে হচ্ছে বিসিসিআই তরফ থেকে ম্যাক্সিমাম পিচ ইনস্ট্রাকশন আসছে যে ফ্ল্যাট পিচ করার জন্য, যেখানে বোলারে কোনো প্রাধান্য নেই। কিন্তু এটা হলে তো হবে না, যে বোলাররা তারাও একটা প্লেয়ার, তারাও প্লেইং ইলেভেনের হিস্সা আছে। তো তাদের দিক থেকেও কিছু ভাবতে হবে। যেখানে পিচ যদি ফ্ল্যাট করা হয় সেখানে তো বোলিং বারবার মার খেয়ে যাবে, ব্যাটিং কন্টিনিউ মেরে যাবে। আর যারা ইম্প্যাক্ট প্লেয়ার আসছে তারা তো মনে হয় মাথায় সাদা কাফন বেঁধে আসছে ভাই। প্রথম বল থেকে হিট শুরু হচ্ছে, 262, 272, 277, 287, 256, 255, এরকম যদি কন্টিনিউয়াসলি রান হয়ে যায় তাহলে তো বোলিংরা মার খেতেই থাকবে। তো আজকে যে পিচটা দেখা গেল খুবই ভালো পিচ একটা দেখা গেল। শুধু একটাই ভুল, যে কেকেআর এর মাঠে লাস্টে ডিউ পড়ে, স্পিনার অ্যাটাক অতটা কাজ করে না, বোলিং এ গ্রিপের সমস্যা হয়। আজকে কি ভেবে যে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং নিল এটা মানে মাথায় আসছে না কোনো রকম ভাবে। যারা দিল্লি ক্যাপিটালসের পুরো ব্যাটিংটা দেখেছে আজকে তারা বুঝছে যে পৃথ্বী শা শুরু ভালোই করেছিল, প্লাস তার সঙ্গে ম্যাকগ্রাথ ভালো মোটামুটি শুরু করলেও যেখানে 4 উইকেট 54 রান, সেখানে ঋষভ পান্ত ভালো খেলতে যেখানে একটা ক্যাচ মিস করেছে হর্ষিত রানা, সেখানে ঋষভ পান্ত 8 শট কিভাবে মারে আমি জানি না। যেখানে ওয়ার্ল্ড কাপে সিলেকশন প্রায় মানে দরজার গোড়ায় কাছাকাছি, যেখানে সঞ্জু স্যামসন লড়ছে, জিতেশ শর্মা লড়ছে, KL রাহুল লড়ছে, দীনেশ কার্তিক লড়ছে, সেখানে ঋষভ পান্ত নাম আছে। সেখানে ও যেখানে 4 উইকেট পড়ে গেছে সেখানে 8 শট, যেখানে বরুণ চক্রবর্তীর পিচে মাদার
মানে লাগছে বলে, সেখানে তুমি আড়া শট মেরে আউট হবে, টিমকে ব্যাকফুটে নিয়ে যাবে, সেখানে নয়। আজকে 200-র কাছাকাছি রানটা হতে পারতো যদি ঋষভ পন্থ একটু রেসপন্সিবিলিটি নিয়ে চলতো। এটাই হলো সিনিয়র আর জুনিয়রের মধ্যে ডিফেন্ড। ঋষভ পন্থকে আমরা আগেও ওয়ার্ল্ড কাপে নিয়ে দেখেছি, এই যে ভুলভাল শর্ট সিলেকশনটা, এটা সব থেকে বাজে। যেখানে ম্যাচ ফেসে আছে 4-5 উইকেট, তুমি সেখানে আড়া কিভাবে মারো? তোমার সিঙ্গেল বার খেলতে হবে, বরুণ চক্রবর্তীর মতো ভালো বোলারকে রেসপেক্ট দিতে হবে। আর বারবার বলছি, ওয়ার্ল্ড কাপে টিম সিলেকশন ভীষণ কাছাকাছি, উইকেট কিপারের জন্য একটু মাইন্ডসেট একটু বেটার। ঋষভ পান্থ অনেক ভালো প্লেয়ার তুমি। এই সিজনে আইপিএল এর পয়েন্টস টেবিল দেখে মনে হচ্ছে পয়েন্টস টেবিল খুবই জমে গেছে। আমার মনে হয় কোন টিম কোয়ালিফাই করে, অলরেডি তো রাজস্থান কোয়ালিফাই হয়ে গেছে, আর কে আর 1 স্টেপ কি 2 স্টেপ বাকি, আর 5টার মধ্যে দুটো জিততে হবে, কিন্তু আর দুটো কে যাবে এখনো কিন্তু সিওরিটি নয়। হয়তো মাথায় প্রথম নাম আসছে চেন্নাই সুপার কিংস, যেখানে বলা হতো যে 9টা টিম লড়াই করে চেন্নাই সুপার কিংস এর সাথে ফাইনাল খেলার জন্য, কিন্তু এই সিজনে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। চেন্নাই সুপার কিংস হারছে জিতছে। আদার্স টিম আছে, লখনৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজ হায়দ্রাবাদ, এরাও কিন্তু লড়াই করছে। লাস্ট দুটো টিম কে কোয়ালিফাই হবে এখনো কিন্তু বলা খুবই টাফ।